সুপ্রিয় দর্শক মণ্ডলী, ইউনিভার্সাল মেডিকেল কলেজ অ্যান্ড হসপিটাল লিমিটেড আজকের সংবাদপত্রে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। দর্শক মণ্ডলী, আমাদের সঙ্গে রয়েছেন শিক্ষক, রাজনৈতিক বিশ্লেষক অধ্যাপক পারভেজ করিম আব্বাসী। আব্বাসী ভাই, স্বাগত আপনাকে। ধন্যবাদ মতি ভাই। আমার দেশের শিরোনাম হচ্ছে, হাদিকে আজ নেওয়া হচ্ছে সিঙ্গাপুরে, রেমিটেন্সে ভর করে দাঁড়িয়ে আছে দেশের অর্থনীতি। মানবজমিন, হাদির হামলাকারীরা ভারতে ঢুকলে গ্রেপ্তারের আহ্বান, ভারতীয় হাইকমিশনারকে তলব, কে এই শুটার মাসুদ। কালবেলা দেশ ছেড়ে পালিয়েছে দুই মোস্ট ওয়ান্টেড, বিএনপি 3 বিষয়ে মহাব্যস্ত। দেশ রূপান্তর, জীবন দিয়েও মুক্তিযোদ্ধা হতে পারেননি 11 ক্লিনার, কাঁদছে দেশ, কাঁদছে পরিবার। সময়ের আলো, হাদিকে হত্যা চেষ্টাকারীদের অবস্থান নিয়ে ধোঁয়াশা, নির্বাচনী কর্মকর্তারা আতঙ্কে। ইনকিলাব পরিকল্পনার নেপথ্যে কারা, শহীদ বুদ্ধিজীবী দিবস পালিত। খবরের কাগজ, নির্বাচন নির্বিঘ্ন করতে আইনশৃঙ্খলায় জোর, সরকারের নিয়ন্ত্রণে নেই পণ্যের বাজার। শিরোনামে ওসমান হাদি, তার অবস্থা এখনও সংকটজনক, খুব অবস্থা যে খুব একটা ভালো নেই। তাকে সিঙ্গাপুর নিয়ে যাওয়া হচ্ছে, আমার দেশের খবর, বিভিন্ন কাগজে তাই আছে, বিদেশ নিয়ে যাওয়া হচ্ছে। এবং এই সম্পর্কে আপনি নিশ্চয়ই জানেন, ঢাকায় নিযুক্ত ভারতীয় হাইকমিশনারকে পররাষ্ট্র মন্ত্রণালয়ে তলব করে বলা হয়েছে তার হত্যাকারীরা যাতে ভারতে ঢুকতে না পারে। এর পরপরই ভারতের তরফেও একটা বিবৃতি দেওয়া হয়েছে, আপনি নিশ্চয়ই দেখেছেন। তো মোটা দাগে কীভাবে আপনি দেখছেন? প্রথমত আমি বলবো যে অনুষ্ঠানটা শুরু করব হচ্ছে, ওসমান হাদি একজন সাহসী তরুণ। অনেকে আছেন যারা হয়তো বা তার অনেক কিছু বক্তব্য বা ইত্যাদি তার সাথে হয়তো একমত পোষণ করতে পারে না, কিন্তু এটা তো অস্বীকার করা যাবে না যে জুলাই আন্দোলনের পর থেকে একজন বলিষ্ঠ কণ্ঠের অধিকারী, একজন সাহসী কণ্ঠের অধিকারী, তরুণ বাংলাদেশি প্রজন্মের একজন প্রতিনিধি হিসাবে আমরা যদি দেখতে পারি, ওসমান হাদি তার মধ্যে একজন। এবং এবার ত্রয়োদশ নির্বাচন, 13th ইলেকশনে বাংলাদেশে উনি ওখানে হচ্ছে যেখানে ঢাকা 8 থেকে নির্বাচনে প্রার্থী হিসেবে দাঁড়িয়েছিলেন। তো এখন প্রথমে আমি আল্লাহর কাছে দোয়া করি যে আল্লাহ ওনাকে আরোগ্য দেন, উনি সুস্থভাবে আমাদের মধ্যে ফেরত আসেন, এবং ওনার পরিবারের প্রতি আমাদের সহানুভূতি, সমবেদনা, এবং অন্তর্বর্তীকালীন সরকারের যে অন্তত এই পদক্ষেপ যে তাকে উন্নত চিকিৎসার জন্য এই সংকটপূর্ণ অবস্থায় সিঙ্গাপুরে পাঠানোর জন্য, এটাকে আমি সাধুবাদ দিই, ভালো কাজটাকে ধন্যবাদ দিতে হবে। কিন্তু এখন একে একে আমি আসি একজন নাগরিক হিসাবে, একজন বিশ্লেষক হিসাবে, এবং অত্যন্ত দায়িত্বের সাথে একটা যে সময় যেটাকে ইংরেজিতে বলে ভলাটাইল একটা সিচুয়েশনে আমার কি মনে হয়, এবং এটা অনেকেরই মনে হতে পারে, এটার মধ্যে হয়তো বা রং বা এখানে হচ্ছে এটার মধ্যে চমক দিয়ে অনেকে অনেক বলতে পারেন, আমার সাদামাটা আবার বিশ্লেষণ। তো আমার সাদামাটা বিশ্লেষণে বলা হচ্ছে 5টি প্রশ্ন বা 3-4টি প্রশ্ন আমার মাথায় আসে। নির্বাচনের রোড ম্যাপ, বহুদিন ধরে আমরা বলছিলাম যে নির্বাচনের রোড ম্যাপটা দিয়ে দেওয়া হোক, এবং এই যে সরকারকে সমালোচনা অনেকেই করেছে, এর মধ্যে আমিও আছি, এই প্রোগ্রামিং করেছি, যত আশু নির্বাচনটা হতে পারে, নির্বাচনটা তাহলেই হচ্ছে দেশের জন্য মঙ্গল। 2, বহুবার বলেছিলাম, এবং আপনার সবগুলো প্রোগ্রামের রেকর্ডও আছে অন্যান্য প্রোগ্রামে, যে একটা শান্তিপূর্ণ, একটি গ্রহণযোগ্য, একটা স্বচ্ছ নির্বাচনের জন্য যেটা সবচেয়ে বেশি এখানে প্রয়োজন হচ্ছে আইন শৃঙ্খলার অবস্থা উন্নতি, এবং এতে অনেক দর্শক বিরক্ত হয়েছে। এখন নির্বাচনী শেডিউলটা, তফসিলটা ঘোষণা করার পরের দিন একজন তরুণ জুলাই যোদ্ধার উপরে এইরকম আক্রমণ, এবং দিনের আলোয় একেবারে ফিল্মি কায়দায় মোটর সাইকেলে চড়ে, এটা নিয়ে তো বহুত কথা হচ্ছে, নিউজে আসছে, মিডিয়াতে আসছে, সোশ্যাল মিডিয়ার কথা তো আমি ছেড়েই দিলাম, যে ওই রকম প্রিসিশনের সাথে তাকে ফায়ার করা হলো, এবং তারপর শুটারকে খুঁজে পাওয়া যাচ্ছে না। এখন একজনের আইডেন্টিটি সন্দেহজনক, একজনকে এখানে
তার এখানে এটা মিডিয়াতে এখন এখানে আসছে এবং আমার মনে হয় তার পরিবার পরিজনদেরকে বোধহয় এখন সন্দেহের এখানে ওই সন্দেহ এই ক্রাইমের সাথে জড়িত থাকার জন্য আন্ডার সাসপেশন অ্যারেস্ট করা হয়েছে। এই এবং তারপরেই হচ্ছে আমাদের পররাষ্ট্র মন্ত্রণালয় এখানে ফরেন মিনিস্ট্রি বললো কি যে আমাদের এখানে হচ্ছে যেটা এখানে একটা ধারণা মানে এখানে ভারতের কাছে এটা এখানে হচ্ছে যে ভারতীয় হাই কমিশনারকে তলব করা হলো এবং তারপর বলা হলো যাতে এখানে যে শুটাররা যাতে আন্দাজ করা হচ্ছে বা আমি জানি না এখানে আমাদের এজেন্সিগুলোর কাছে আরও হয়তো বা শক্ত প্রমাণ আছে বা থাকতে পারে, তো তখন বা ভবিষ্যতে আসবে যে ভারতে যাতে সে আশ্রয় না দেওয়া হয়, এটাই তো এখানে আছে। এবং পরে এবং আছে মিনিস্ট্রি অফ এক্সটার্নাল অ্যাফেয়ার্সে এই ভারতের ওয়েবসাইটে তখন এটা রিবার্টাল করে বলা হয়েছে যে ভারতে কোনো আশ্রয় দেওয়া হয়নি। এই হচ্ছে পটভূমি। এবং এর মধ্যে সবচেয়ে লজ্জাস্কর মানে এর মধ্যে আমার মনে হয় যে বাংলাদেশি নাগরিক হিসেবে যে আমি চেহারা বোধহয় নিজের চেহারা নিজেও আয়নায় দেখতে পারবো না, বাংলাদেশি পরিচয় দিতে কুণ্ঠাবোধ হবে। এটা বিজয়ের মাস ডিসেম্বরে বলছি। ওসমান হাদির পরিবার তারা গ্রাম থেকে ওকে হচ্ছে মরণাপন্ন এখানে ছেলেকে দেখা করতে হাসপাতালে আসে, সেই সময় গ্রামে তাদের বাসায় চুরি হয়েছে। এই লজ্জাটা রাখবো কোথায়? আপনি দেখেন ইনসাল্ট টু ইনজুরি বলে। এখন একে একে বলি, ইলেকশন শিডিউল ঘোষণা করার পরে একটা তরুণ বেশ জনপ্রিয় কিন্তু নট নেসেসারিলি এখানে হচ্ছে যে মানে অ্যাট টাইমস ডিভিজেড, বাট এখানে হচ্ছে এখানে একজন মানে ভেরি ভোকাল একজন ইয়াং আপকামিং পলিটিশিয়ানকে এইভাবে দিনে দুপুরে আক্রমণ করার মানে একটাই জিনিস, নির্বাচনে এখানে যে নির্বাচন যে সুষ্ঠুভাবে সম্পন্ন হতে পারে এটার ব্যাপারে কিন্তু বিশাল বড় একটা প্রশ্নবোধক চিহ্ন দেখা গেছে। অন্তর্বর্তীকালীন সরকারকে যে ওরা একটা সুন্দর একটা নির্বাচন দিতে পারে, সুষ্ঠু একটা নির্বাচন দিতে পারে, এটা শান্তিপূর্ণ একটা নির্বাচন দিতে পারে, এটা কিন্তু এখন সবচেয়ে বড় চ্যালেঞ্জের মধ্যে ফেস করা হচ্ছে। দুই, বহুদিন ধরেই কিন্তু আমাদের যারা ছাত্র নেতা এই 2024 জুলাই আগস্টে এখানে গণবিপ্লব গণ অভ্যুত্থানের সাথে যারা প্রথম সারিতে ছিল তারা কিন্তু তাদের নিরাপত্তাহীনতার কথা কিন্তু বলে আসছে এবং সামাজিক মাধ্যমে এটা নিয়ে হাসি ঠাট্টা করা হয়েছে, রসিকতা করা হয়েছে, বলছে জনপ্রিয়তা নেওয়ার জন্য এখানে হচ্ছে একটা সস্তা এখানে হয়তো বা চালাকি। কিন্তু দেখুন ওসমান হাদির উপর আক্রমণটা দেখে এটা আমাদের সবাইকে প্রমাণ করে দিচ্ছে যে এদের কতটা শঙ্কা আছে। এখন আমি অনেকগুলো এখানে অনেক দলের রাজনীতিবিদদের সাথে আমার দেখা হয়েছে এই 2টা দিনে এবং তাদের সাথে বিভিন্ন কথোপকথনের মধ্যে সবাই কিন্তু এই জিনিসটাকে এই বর্বরচিত আক্রমণকে এটাকে ধিক্কার জানিয়েছে এবং 2 অত্যন্ত স্বাভাবিকভাবে আন্ডারস্ট্যান্ডেবলি সো তারা তাদের ব্যক্তিগত এখানে হচ্ছে নিরাপত্তার ব্যাপারে শঙ্কিত এবং সামনে কি হতে পারে বা সামনে কি আরও অবনতি হতে পারে না কিনা এটা নিয়ে কিন্তু অনেকে শঙ্কায় আছে। এখন এর মধ্যে আমার প্রশ্ন হচ্ছে অন্তর্বর্তীকালীন সরকার ডক্টর ইউনূসও এখানে প্রধান উপদেষ্টা ডক্টর ইউনূস বলেছেন যে ওনার পেপারেও দেখা হচ্ছে যে এখানে হচ্ছে ট্রেন্ড স্নাইপার বা ট্রেন্ড এখানে অ্যাসাসিন যেখানে বলা হয় আততীয় এখানে এই কাজটি করেছে এবং এরকম এরকম অনেকে আক্রমণ হওয়ার সম্ভাবনা আছে। আমার প্রশ্ন হচ্ছে বিনয়ের সাথে, এবং এটা কোনো রাগ না, আক্রমণ না, ব্যক্তিগত কোনো আক্রোশ নেই আমার, তো অন্তর্বর্তীকালীন সরকারের দায়িত্বটা কি? সরকারের কাজটা কি? সরকারের প্রধান দায়িত্ব কি এখন এই 2 মাসে? স্বরাষ্ট্র উপদেষ্টার কি দায়িত্ব এখন? আমি কিন্তু এখন ব্যক্তিগুলো বলছি না, আমি পুরো ব্যবস্থাকে বলছি, বাট ওটা রিপ্রেজেন্ট করে এখানে। আপনারা কি আন্দাজ করতে পারেন নাই? আপনাদের কাছে কি এজেন্সির রিপোর্টগুলো ছিল না যে এখানে হচ্ছে ল অ্যান্ড অর্ডার সিচুয়েশনে ডিটেরিয়েট করতে পারে? এই নির্বাচনকে বানচাল করার জন্য দেশের ভিতরে দেশের বাইরে বহু শক্তি আছে। এটাকে বোঝার জন্য তো কোনো বিশ্লেষককে লাগে না, যে কোনো সাধারণ মানুষ বলে দিতে পারে। তাহলে আপনারা করছেনটা কি? আপনি বলে এখন সব জায়গায় তো আমরা এখানে আক্রমণ ঠেকাতে পারবো না। ওটার পরে কি হলো? আমরা দেখলাম চিফ ইলেকশন কমিশনার এখানে বললেন কি হচ্ছে যে ইলেকশনের জন্য এখানে যে ইলেকশন জড়িত যারা সরকারি অফিসিয়াল আছে তাদের জন্য প্রোটেকশন দেওয়া হবে, তারপর সিকিউরিটি প্রোটোকল দেওয়া হবে। এখন তাহলে আপনি সিকিউরিটি প্রোটোকল আবার হচ্ছে রাজনৈতিক প্রার্থীরাও চাইতে পারেন, কতজনকে দিতে পারবেন আপনি? আমি কিন্তু আপনাকে বলছি, কেন আমাদের কিন্তু পুলিশ, বিজেপি,
আনসার এবং আর্ম ফোর্সেস নিয়েও কতজন হবে? 8 লাখ, 7 লাখ এরকমই। তো আপনার এখানে হচ্ছে যে একই নির্বাচন, এখানে আমরা বলি 17 কোটি, কেউ বলে 18 কোটি। 18 কোটি জনসংখ্যার মধ্যে এখানে আপনার পুরোপুরি সিকিউরিটি কভার দেওয়াটা সম্ভব কোনো দিনই না। কিন্তু এর মধ্যে যে আপনার কি এখানে অ্যান্টিসিপেট করার কথা ছিল না যে এরকম সমস্যা হতে পারে? এবং যখন নির্বাচনী আমেজটা জাস্ট এখানে সৃষ্টি হওয়া শুরু করেছে, নির্বাচনী প্রচারণা যা শুরু হচ্ছে, তখন এই কাহিনীর জন্য এখন কিন্তু আপনি ইলেকশনের কথা মানুষ কম বলছে, ওসমান হাদি নিয়ে কথা বেশি বলছে স্বাভাবিকভাবে। এবং মানুষ ভাবছে সামনে কি হবে। তারপর আপনি ধরেন, এবং এই যে এই কাহিনীটা হলো, তার আগে কিন্তু আপনি দেখেন ভারতের সাথে কিন্তু এমনকি অন্তর্বর্তীকালীন সরকারও এক ধরনের একটা ডেটন্ট হয়েছিল, একটা যেটাকে আমরা ডিপ্লোম্যাটিক ভাষায় বলি যে কলম্বো সিকিউরিটি কনক্লেভে যাওয়া, তারপর এখানে হচ্ছে যে আমাদের ন্যাশনাল সিকিউরিটি অ্যাডভাইজার, ভারতের ন্যাশনাল সিকিউরিটি অ্যাডভাইজারের সাথে দেখা করা, সাক্ষাৎ করা, এবং শেখ হাসিনার উপরে যখন রায় বার হলো আদালতে, তখন হচ্ছে ভারতের মিনিস্ট্রি অফ এক্সটার্নাল অ্যাফেয়ার্সের খুব, আমি বলবো যে রিস্ট্রেইনড একটা মেসেজ, সফট মেসেজ, এবং ওদের সিগন্যাল করা যে পরের সরকারের সাথে, নির্বাচিত সরকারের সাথে যেই হোক তারা এঙ্গেজ করবে। তো এখন নির্বাচনটা এখন হচ্ছে, আমি বলবো না যে পুরোপুরি এখানে হচ্ছে যে পুরো নির্বাচন ভণ্ডুল হয়ে গেল, কিন্তু নির্বাচনের নিয়ে এখন হচ্ছে উৎকণ্ঠা বাড়ল, সুষ্ঠুভাবে নির্বাচন হয় নাকি না। 2, ভারতের সাথে সম্পর্কটা আবার নতুন করে তিক্ত হলো, এবং ভারত তো বলেই দিয়েছে ফ্ল্যাট যে তারা হচ্ছে কোনো অপরাধীকে ওরা জায়গা দেয় না। এখন ওটা আলাদা জিনিস, এখন শেখ হাসিনার ব্যাপারে, এখন ওটা হচ্ছে আলাদা বিষয়। কিন্তু আমি সবাইকে, এবং সবচেয়ে খারাপ জিনিস হচ্ছে ওসমান হাদির উপরে আক্রমণটা নিয়ে এখন বিএনপি এবং জামাতের মধ্যে পাল্টাপাল্টি এখন আক্রমণ হচ্ছে, একভাবে না আরেকভাবে ঘুরিয়ে ফিরিয়ে প্রত্যক্ষ বা পরোক্ষভাবে একজন আরেকজনকে ব্লেম করছে। তো দেখেন, আপনার নির্বাচন হওয়ার আগে প্রধান রাজনৈতিক দলের মধ্যে অনৈক্য চরম সীমায়। অন্তর্বর্তীকালীন সরকারের আপনার এখানে, আমি এখন বলছি সদিচ্ছা নেওয়ার প্রশ্ন নাই, কিন্তু নির্বাচন করার জন্য যেখানে সম্পাদন করার জন্য দক্ষতা যেটা হচ্ছে, সেইটা নিয়ে আমার প্রশ্ন আছে। এবং এই প্রশ্নটা এখন প্রকটভাবে লোকের জনসম্মুখে ধরা পড়ছে। না তাইলে এই রকম পরিস্থিতিতে এই ধরনের একটা বড় আয়োজন নির্বাচন, এটা কিভাবে সম্ভব? এটা তো ওনাদের দায়িত্ব, ওনারা বলবেন। দেখুন মতি ভাই, আপনি একটা দুইটা অ্যাডভাইস দিতে পারবো। অনেক দর্শক বলে ইনারা পারেনি হচ্ছে সমালোচনা করার জন্য। ট্যাক্স পেয়ারের টাকা কি আমরা নিচ্ছি? আপনার ট্যাক্সের টাকা তো ওনারা যাচ্ছে, ওনাদের কাছে তো পুরো একটা বিউরোক্রেসি আছে, ওনাদের কাছে ইলেকশন কমিশন আছে, ওনাদের কাছে এক্সপার্টরা আছে। ওনারা তো বলছিলেন অনেকদিন আগে থেকেই তো বলছেন নির্বাচন দিবেন। নির্বাচনের জন্য যে জিনিসটা কি দরকার, হ্যাঁ, ডক্টর ইউনূস হচ্ছে প্রধান রাজনৈতিক দলের সাথে উনি এখানে মিটিং করেছেন, কথা বলেছেন, ঠিক আছে, উনি জনগণকে এখানে শেয়ার করছেন, যেখানে এটা আমি বলবো স্বচ্ছতা একদিকে ভালো, কিন্তু আপনাকে তো এটা জনগণকে আপনাকে অ্যাসুরেন্স দিতে হবে, যেটা আপনার সাথে কথা হচ্ছিল, জনগণের ভয়টাকে দূর করতে হবে। এই সরকারের আমি কিছু কিছু জিনিস আমি বুঝি না, যেমন হচ্ছে যে এই সরকার এখানে হচ্ছে এখন মাঝে মধ্যে টু মাচ অফ ট্রান্সপারেন্সি ইজ আ প্রবলেম। আপনি বেশি কথা বলাটা তো এটা সমস্যা। আমাদের এখানে কেন্দ্রীয় ব্যাংকের এখানে গভর্নর উনি বলছেন যে কেন্দ্রীয় ব্যাংকের কাজটাকে, আমি বলে এই কুঠার সাথে আপনি বলছেন যে ধান ভানতে শিবের গান বলে একটা কথা আছে, কিন্তু কথাটা হচ্ছে রিলেটেড। কেন্দ্রীয় ব্যাংকের গভর্নরের কাজ হচ্ছে কি সবাইকে আশ্বস্ত করা, অর্থনৈতিক খাতের এখানে যাতে সংখ্যা যাতে দূর করতে পারে। উনি দুম করে বলে দিলেন কি যে সামনে 3-4 মাসে কিন্তু একটা এখানে ব্যাংকিং খাতে বিশাল বড় বিপর্যয় হতে পারে, যেমন নন পারফর্মিং লোনের এখানে রেশিওটা চলে আসলো। তার জন্য এখন যেটা হচ্ছে ইন্টারন্যাশনাল অর্গানাইজেশনসের সাথে, আমাদের ডেভেলপমেন্ট পার্টনার্সের সাথে সবাই কিন্তু বলছে যে নেক্সট 3-4 মাসে যদি রাজনৈতিক অস্থিতিশীলতা বাড়ে, তাহলে ব্যাংকিং খাতের এখানে নন পারফর্মিং লোন হচ্ছে 6.44 লাখ কোটি, 6.44 লাখ কোটি টাকা, হচ্ছে আপনার 35.6% হচ্ছে নন পারফর্মিং লোনের রেশিও। তাহলে ব্যাংকিং খাতে কি ধস নামবে? তো সব ইনফরমেশন কিন্তু সবার সাথে সবসময় শেয়ার করার কথা না। এবং ল অ্যান্ড অর্ডারে আমি সিচুয়েশনটা দেখেন, ক্রমাগতভাবে কিন্তু একটা আপনি দেশের মধ্যে কিন্তু একটা অস্থিতিশীলতা লাগানোর চেষ্টা আছে। এবং চেষ্টাটা কীরকমভাবে আছে, আপনি এবং দেখেন বিভিন্ন খাতে, এবং এটা বাংলাদেশের ইমেজটাই কিন্তু খারাপ হচ্ছে। মাজারের উপর আক্রমণ,
বাউলদের উপর আক্রমণ, ভিন্ন মতাবলম্বীর লোকদের উপরে আক্রমণ বা ইন্টিমিডেশন করা। অনলাইনে হচ্ছে দুইটি যে বৃহৎ রাজনৈতিক দল এখন, আওয়ামী লীগ তো এখন এখানে মাঠে তো আপাতত রাজনৈতিক কর্মকাণ্ডের উপর টেম্পোরারি একটা ডক্টর ইউনূসের কথা অনুযায়ী টেম্পোরারিলি এখানে সাসপেন্ডেড করা হয়েছে। তাহলে হচ্ছে বিএনপি এবং জামাতের একজন আরেকজনের উপর ওখানে অনলাইন প্রোপাগান্ডা ক্যাম্পেইন করা, মিস ইনফরমেশন ডিসইনফরমেশন দুই সাইডে এখানে শোনা যাচ্ছে। আচ্ছা, তারপর এখানে দেখেন আপনার এরপর এখানে হচ্ছে তারপর এনসিপিরও তো হচ্ছে যে এখন পেন্ডুলামের মতো সুইং করছে, একবার এক পার্টি তবে আরেক পার্টি, এখন তো বোধহয় ওরা বোধহয় একটা আলাদা একটা অ্যালায়েন্সে গেছে। আচ্ছা, তারপর এখন আপনি যদি দেখেন এর পরের মধ্যে হিসাব হচ্ছে যে অর্থনীতি হচ্ছে ক্রমাগত হচ্ছে যে এখানে চাপের মধ্যে আছে। 4 মাস ধরে আমাদের রপ্তানি কমে আসছে, ক্রমাগত 4 মাসে আপনার রপ্তানি কমে আসছে। 45 মাস ধরে হচ্ছে আপনার মূল্যস্ফীতি হচ্ছে আপনার মজুরির চেয়ে বেশি। তার মানে মানুষের রিয়েল ইনকাম যেটা হচ্ছে কমে যাচ্ছে, স্পেশালি শ্রমিক এবং খেটে খাওয়া মজদুরের। আচ্ছা, এর মধ্যে যদি আপনি দেখেন এক রেমিটেন্সের উপরে এখন বাংলাদেশ এখানে হচ্ছে এক চাকার ইঞ্জিনের মতো চলে আসছে, মানে টিকে আছে। এই রেমিটেন্স, আগে বলতাম আমরা রেমিটেন্স, আরএমজি আর কৃষিখাত, এটাই হচ্ছে আমাদের দেশকে চালিয়ে নিয়ে যাচ্ছে। রেডিমেড গার্মেন্টসে এখানে হচ্ছে যে আমাদের রপ্তানি কমে যাচ্ছে, কেন ওই ট্যারিফের এফেক্টটা পড়ছে। 2, আমাদের এখানে হচ্ছে যে রপ্তানি খাতে যেহেতু কমে যাচ্ছে, আপনাদের একেবারে হচ্ছে যে আপনার বেসরকারি খাতের মধ্যে হচ্ছে এখানে হচ্ছে নতুন কর্মসংস্থান হচ্ছে না, বৈদেশিক বিনিয়োগ হচ্ছে না। এটা পুরানো কথা, বলতেও ভালো লাগে না, কিন্তু এই অবস্থার মধ্যে আমাদের এবং রোহিঙ্গা এখানে সংকট এখনো সমাধান হয় নাই, ভারতের সাথে সম্পর্ক ভালো হয় নাই, ভারত এবং চীনের মধ্যে এখানে একটা স্নায়ুযুদ্ধ চলছে, যের মধ্যে হচ্ছে বাংলাদেশের সেন্টারে আছে। আবার হচ্ছে চীন এবং যুক্তরাষ্ট্রের মধ্যে একটা স্নায়ুযুদ্ধ চলছে, যার মধ্যে বাংলাদেশ হচ্ছে এটা একটা ফুটবলের মতো এখানে আছে। তো এতগুলো সমস্যার মধ্যে একটা সরকারের প্রতি, এবং আমি বলছিলাম যে এই অর্থনীতির জন্য এখানে দায় হচ্ছে অন্তর্বর্তীকালীন সরকার, কিন্তু আপনি এখানে হচ্ছে ঐক্য কমিশন করলেন, ঐক্য কমিশন থেকে অনৈক্য শুধু সৃষ্টি হলো। আপনি গণভোটের ব্যাপারে যে আমরা এখানে এত যে কষ্ট করে আনা হলো, যে এখানে যে মানুষের মধ্যে অ্যাকাউন্টেবিলিটি, তারপর হচ্ছে রুল অফ ল, তারপর ট্রান্সপারেন্সি আনা, গ্রেটার ওভারসাইট, গণভোটটা শেষ পর্যন্ত কি হলো, যেটা এখানে আমাদের তরুণ সম্প্রদায়ের যেটা বড় একটা আকাঙ্ক্ষা ছিল, গণভোটটা কিন্তু এক অর্থে কিন্তু হচ্ছে সাইড হয়ে গেল। গণভোটে নিয়ে কিন্তু এখন কোনো কথা হচ্ছে না। আচ্ছা, তারপর আপনি দেখুন এই সরকারে, আমি এই সরকার বলছি কেন, যে সরকারে থাকবে তার উপরে তো মানুষের প্রত্যাশা থাকবে, তা তো ওটাই। আমার আপনার উপর তো প্রত্যাশা নেই। এখানে হচ্ছে যে আমাদের এখানে, এবং হচ্ছে যে ওদের উপর মানুষের যোগ্যতা আছে। প্রথম আলোর এখানে জরিপে দেখা গেছে যে 50% মানে অধিক মানুষ ডক্টর ইউনূসের উপরে এখনো হচ্ছে যে তারা ফেথ রাখে, এটাও কিন্তু আস্থাশীল আছে, মানে এটা কম কথা না। কিন্তু ডক্টর ইউনূস, আমি বারবার বলেছি, উনি যে ওনার জন্য যে লেগেসিটা রাখবেন, ইটস অল অ্যাবাউট লেগেসি। ওনার কিন্তু চাওয়া পাওয়ার কিছু নাই, ব্যক্তিগত জীবন, নোবেল প্রাইজও হয়ে গেছে, বাংলাদেশে উনি প্রধান উপদেষ্টাও হয়ে গেছেন, গ্রামীণ ফাউন্ডেশন যেটা ওনারই সৃষ্টি করা জিনিস, ওটাকে রিভাইভ করতে পেরেছেন। এবং যদি এটা নির্বাচনটা দিতে পারেন, মোটামুটি একটা সুষ্ঠু নির্বাচন দিতে পারেন, গ্রহণযোগ্য নির্বাচন দিতে পারেন অধিকাংশ মানুষের কাছে, অধিকাংশ আমি বলছি, সবাই না, অবশ্যই যারা আওয়ামী লীগ সমর্থন করে তারা বলবে হচ্ছে যে আওয়ামী লীগ তো নাই, তো আমরা এখানে নাই, কিন্তু অধিকাংশ মানুষের জন্য একটা সুষ্ঠু নির্বাচন 16 বছর পর সবার একটা আকাঙ্ক্ষা আছে, বা 18 বছর হতে যাচ্ছে। কিন্তু আপনি কি দেখেছেন এখানে কোনো অ্যাকাউন্টেবিলিটি গভর্নমেন্টের? অ্যাকাউন্টেবিলিটি কি ব্যাপারে? একজন উপদেষ্টাকে সরানো হয়েছে ফর নন পারফরমেন্স অফ ডিউটি? না, সরানো হয়। এবং আচ্ছা ঠিক আছে, এটাকে বলা হয় লয়্যালটি, কিন্তু লয়্যালটি একটা জায়গায় কিন্তু আপনার লয়্যালটি এবং এফিসিয়েন্সি, এটার দুটো কিন্তু সাংঘর্ষিক হয়ে যায়। যাকে আমি ভরসার মানুষ তাকে রেখে দিলাম, তো সেই লোকটা যদি কাজটা ডেলিভার না করতে পারে তাহলে তো সমস্যা। ব্যক্তিগতভাবে আমি শিওর এখানে হচ্ছে প্রত্যেকজন এখানে যারা ডক্টর ইউনূসের গভর্নমেন্ট আছে সবাই ওয়েল মিনিং ধরে নিলাম, কিন্তু এখানে হচ্ছে যে গভর্নমেন্টে অন্তর্বর্তীকালীন সরকার যেটা সবচেয়ে দরকারি জিনিস ছিল, যে মানুষের আস্থাটা নেওয়া, যে আমরা নির্বাচনটা করব এবং যে কোনো রকমের এখানে এটা নিয়ে যে এটার উপর যে এটা বাধা সৃষ্টি করবে শক্ত হস্তে দমন করব। এখন দেখেন, মোবাইল অপারেটর থেকে অটোর যে আপনার যেটা বলি ব্যাটারি রিক্সা, যেটাকে আমরা টেসলা বলি, বাংলাদেশের টেসলা থেকে ছাত্ররা ঢাকা কলেজ এবং হচ্ছে আপনার ঢাকা কলেজ, তারপর বড় ভার্সেস এখানে অন্যান্য কলেজে এখানে হরহামেশা মারপিট হচ্ছে। যে কেউ চাইছে শাহবাগে বসে যাচ্ছে, এখানে হচ্ছে ঢাকায় এখানে জ্বর সৃষ্টি করে দিচ্ছে। স্বাধীনতা মানে তো এখানে হচ্ছে উশৃঙ্খলতা না। এইগুলো কিন্তু, এবং বহুদিন ধরে বলেছিলাম
যে একটা সরকারে যখন আপনি আছেন, আপনি সবার কাছে জনপ্রিয় হতে পারবেন না, কিন্তু আপনি এখন কি করছেন, সবাইকে খুশি করতে গিয়ে আপনার এফেক্টিভনেসটা এখানে কমে যাচ্ছে, সবাই আপনাকে দুর্বলতা ভাবছে, আপনাকে এটা দুর্বল ভাবছে, এবং পারসেপশন ইজ মোর ইম্পর্টেন্ট দেন রিয়ালিটি। আপনাকে তো একটা জায়গায় তো এখানে এখানে আসতে হবে, এবং এখানে আমার মনে হয় প্রধান রাজনৈতিক দলগুলো যারা আছে, যারা নির্বাচনে যারা এখন আশা করি অংশগ্রহণ করবে, তাদের মধ্যে এটা দেখতে হবে যে দেশের স্বার্থে দেশের ওদের কিছু কিছু ব্যাপারে ঐক্য এখানে স্থাপন করতে হবে। একজন আরেকজনের উপর কাদা ছুড়াছুড়ি না করে, একজন জাতীয়তাবাদের কথা বলছে, একজন ধর্মের উপরে এখানে একটা আলাদা এখানে হচ্ছে এটা পলিটিক্যাল ইসলামের কথা বলছে, এনসিপি তরুণদের নিয়ে এখানে এক ধরনের একটা আইডিওলজি বলছে, ভালো কথা, কোনোটাই সমস্যা নাই, কিন্তু দেশের স্বার্থে এদের মধ্যে কমন এখানে ইউনিটি হওয়া উচিত। নাহলে যে কাঙ্ক্ষিত যে নির্বাচনের জন্য করেছে, কাঙ্ক্ষিত গণতন্ত্রের জন্য যেখানে এতকাল এই দলগুলো এবং তরুণরা যে এখানে বহু বছর ধরে সংগ্রাম করেছে, 1400 মতো আমাদের এখানে তরুণীরা শহীদ হয়েছে, তাহলে এদের যে এই আত্মত্যাগ, এটা তো পানিতে যাবে। রাইট। আমি খবরের কাগজের শিরোনাম ছিল যে সরকারের নিয়ন্ত্রণে নেই পণ্যের বাজার। সরকারের কোন জিনিসটা নিয়ন্ত্রণে আছে? আমি আপনাকে পেঁয়াজের দাম বেড়ে যায়, তখন যখন আমদানি আপনি ঘোষণা করছেন, তখন হঠাৎ করে তারপর আবার মিস্টিরিয়াসলি এখানে কমে যাচ্ছে। আমরা শুনছি দুষ্টু সিন্ডিকেট বহুদিন ধরে কাজ করছে, কিন্তু এখন হচ্ছে যে নির্বাচনের আগে আপনার মূল্যস্ফীতি এখনও হচ্ছে 8.8%-এর উপরে, 8% উপরে, এবং খাদ্য মূল্যস্ফীতি তার চেয়েও বেশি। এবং এইটা যদি এখানে মানুষ এতটাই এখানে অস্থির হয়ে গেছে যে মানুষ চাইছে হচ্ছে এখন একটা নির্বাচন হোক, সুষ্ঠুভাবে নির্বাচন হোক, একটা জবাবদিহিতামূলক এখানে করুক। এবং আমার মনে হচ্ছে যে এখনও অল্প সময় হলেও সময়টা আছে, বেটার লেট দেন নেভার। ইন্টারিম গভর্নমেন্টের এখন স্টেটমেন্ট, আমি ওনাদেরকে আই এম নট টেলিং দেম হোয়াট টু ডু, কিন্তু একজন নাগরিক হিসাবে আমার প্রত্যাশা হচ্ছে যে যথেষ্ট কথা বলা হয়েছে, এখন কাজের সময়। কাজ দিয়ে আপনি হচ্ছে মানুষের এখানে আস্থা সৃষ্টি করেন, এবং যারা এই দেশে এখানে হচ্ছে যে এই নির্বাচনটাকে ভণ্ডুল করার জন্য চেষ্টা করছে, ওদেরকে ব্যর্থ করুন, এবং এটার জন্য শক্ত হস্তে এখানে হচ্ছে ওদেরকে দমন করুন। তার জন্য আইন শৃঙ্খলার পালপেবল যেটাকে বলে ইমপ্রুভমেন্ট, এটা যেটা জনসম্মুখে দেখা যেতে পারে যে গুণগত পরিবর্তন হচ্ছে, করে আসে। কিন্তু মানুষের মধ্যে যে আতঙ্ক, সেই আতঙ্ক দূর করার দায়িত্ব কার? সরকারের। রাজনৈতিক দল কিভাবে, সেটা তো দেখছি না আমরা। এটার জন্যই তো আপনাকে এখানে আপনার দেশে খুন, রাহাজানি, এখানে কিডন্যাপিং, মেয়েদের উপর ওখানে আক্রমণ, বড় আক্রমণ, এইগুলা, এবং যে যার মতো উশৃঙ্খলতা যেখানে করে এখানে আক্রমণ করবে, মব জাস্টিস। এই মব জাস্টিসের উপর যে ওরা প্রথমে ওরা কন্ডেম করে নেয়, সেই মব জাস্টিস এখন এই সরকারকে টেনে নিয়ে যাচ্ছে। এখন নানান ধরনের এখানে গ্রুপ চলে আসে, সবাই মনে করছে হচ্ছে যেটা বলে ব্লাড ইন দ্য ওয়াটার। তো এখানে হাঙ্গর তখনই আক্রমণ করে যখন রক্তের এখানে গন্ধ পায় পানিতে। তো এখন তো এখানে মনে করছে এই সরকার দুর্বল, এই সরকারে সরকার তো 2 মাস এখন পুরোপুরি কেয়ারটেকার মোডে চলে যাওয়া উচিত। এবং কেয়ারটেকার মোডের জন্য আমার মনে হয় যে আমাদের আর্ম ফোর্সেস যথেষ্ট প্রফেশনাল, এবং এখনও এখানে পুলিশের মধ্যে বা বাহিনীর মধ্যে এবং এজেন্সির মধ্যে যথেষ্ট এখানে প্রফেশনাল দেশপ্রেমিক লোক আছে, তাদেরকে নিয়ে আসুক। রিটায়ার্ড যারা এখানে সাবেক যেখানে কর্মকর্তা যারা আছেন, যাদের যথেষ্ট অভিজ্ঞতা আছে, তাদেরকে নিয়ে আসুক। দেশের এই বিপদের কালীন অবস্থায় ক্রান্তি লগ্নে কেন লোকগুলো আসবেন, এবং রাজনৈতিক দলগুলোর সাথে এখানে সিরিয়াসলি বসে আলাপ আলোচনা করুক। কেন আমরা সবাই এখন মনে করছি যে এখানে হচ্ছে ক্ষমতায় গিয়ে কী হবে, আগে ক্ষমতায় তো যাওয়ার জন্য তো রাস্তাটা চেষ্টা করতে হবে। তো এইটার জন্য হচ্ছে যে অন্তর্বর্তীকালীন সরকারকে এখন সিরিয়াসলি এখন হচ্ছে আমি একটাই জিনিস, এখন সব কোনো কিছু বাদ দিয়ে ল অ্যান্ড অর্ডার সিচুয়েশন ইমপ্রুভ করেন। 3 দলের সঙ্গে বৈঠক করে কি এই সমস্যার সমাধান সম্ভব? কোনোদিনই সম্ভব না। কিন্তু এখন 3 দলে এখানে তারা নিজেদের মধ্যে হানাহানি অন্তত বন্ধ করুক, তাদের সমর্থকদের মধ্যে সংঘর্ষ বন্ধ, সেটাও তো আমরা দেখছি না। তাহলে সারা বিশ্বে কি টেলিগ্রাফ করা হচ্ছে যে আমরা এই 18 মাসেও আমরা নিজেদেরকে এখন হচ্ছে যে আমরা সংযম আনতে পারলাম না, নিজেদেরকে সংশোধন করতে পারলাম না, এবং গণতন্ত্র আমরা মুখেই বলি, কিন্তু গণতন্ত্রের জন্য যে আত্মত্যাগটা করা হয়, বা আত্মত্যাগ করে এটাকে ধরে রাখার মতো যে এই যে একটা সংগ্রামী যে একটা মনোভাব, এটা তো আমাদের মধ্যে দেখাতে পারছি না। 70 সন থেকে কিন্তু আমরা একটা নির্বাচনের জন্য লড়াই করছি। তো আজকে এত বছর পরে, 54 বছর পরে আমরা কি দেখছি? একই জিনিস, যাহা লাও তাহাই কুদু। কিন্তু একটা কথাই বলবো,
হিস্ট্রি রিপিটস ফর দোজ হু ডু নট লার্ন ফ্রম ইট। তো ইতিহাস বারবার পুনরাবৃত্তি হয় তাদের জন্যেই যারা ইতিহাসের শিক্ষাটা নেয় না। তো ইতিহাসের শিক্ষাটা নিই, নিজেদেরকে শুধরাই এবং হচ্ছে আমাদের দেশের গণতান্ত্রিক অধিকারগুলো যেখানে আমাদের দেশের তরুণদের যে আশা আকাঙ্ক্ষা, আমাদের এখানে এখানে আমাদের দেশের দল মত ধর্ম নির্বিশেষে সকল মানুষের অধিকার আছে যে সুখ শান্তিতে ওরা থাকতে পারে এবং হচ্ছে জানমালের নিরাপত্তা থাকে এবং কথা বলার স্বাধীনতা থাকে এবং হচ্ছে তাদের গণতান্ত্রিক এবং নাগরিক অধিকার যাতে ওরা এক্সারসাইজ করতে পারে। এটার জন্য প্রথম ধাপটা হচ্ছে একটা সুষ্ঠু নির্বাচন। অন্তর্বর্তীকালীন সরকার ওটার উপরেই মনোযোগ দেয়। অনেক ধন্যবাদ আপনাকে। দর্শক মণ্ডলী, আজ এ পর্যন্তই। আমরা সবাই ভালো থাকুন। শুভরাত্রি।